आत्मबल के लिए योग करिए, अपना उत्साह बढ़ाने के लिए योग करिए और अपने मन की शांति के लिए भी योग करिए। साथियों, बीते 5 वर्षों में पूरा विश्व योग से जुड़ा है। योग ने पूरे विश्व को जोड़ा है। अब इस अंतर्राष्ट्रीय योग दिवस को हमें अपने परिवार के स्वास्थ्य के लिए पूरी तरह समर्पित करना है। हम खुद योग करें और दूसरों को भी प्रेरित करें ताकि हमारा परिवार और हमारा समाज स्वस्थ रहे। हम सभी ये जानते हैं कि अभी तक दुनिया में कहीं पर भी कोविड-19 कोरोना वायरस की वैक्सीन नहीं बन सकी है। इसलिए इस समय स्ट्रांग इम्यूनिटी ही हमारे लिए, हमारे परिवार के लिए बहुत बड़ा सुरक्षा कवच है। यही हमारा बॉडीगार्ड है। इस सुरक्षा कवच को बनाने में योग हमारा बहुत विश्वसनीय साथी है। मैंने हाल के दिनों में लोगों को योग से जुड़े अपने वीडियो पोस्ट करते देखा है। এই মুহূর্তে সরাসরি দেখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভাষণ দিচ্ছিলেন জাতীয় উদ্দেশ্যে এবং যোগ দিবসের প্রাক্কালে যোগের কার্যকারিতা নিয়ে তিনি কথা বলছিলেন। আজ সর্বদল বৈঠক ছিল উদ্ভূত পরিস্থিতি নিয়ে, লাদাখের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজকের এই সর্বদল বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বৈঠকে সব দলই সরকারের পাশে রয়েছে জানিয়ে দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী কি বলেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ভারতের 1 ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না, কোনো সেনা পোস্ট হাতছাড়া হয়নি বলেছেন প্রধানমন্ত্রী। 20টি দল ছিল এবং এই 20টি দলের অধিকাংশ প্রতিনিধি আছে নরেন্দ্র মোদী সরকারের সমর্থনে এই কথা বলেছে। শুধুমাত্র উল্টো সুর কংগ্রেসের। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন ভারতের 1 ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না, ভারতের কোনো সেনা পোস্ট হাতছাড়া হয়নি। কৃষাণু বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। কৃষাণু, আজকের এই বৈঠকের পর সূত্র মারফত কি জানা যাচ্ছে? প্রধানমন্ত্রী কি বলেছেন? প্রধানমন্ত্রী সরাসরি যে বার্তা দিয়েছেন তাতে বলা হয়েছে যে লাদাখে না তো আমাদের সীমান্ত লঙ্ঘন করে কেউ ভেতরে প্রবেশ করতে পেরেছে, নাহি আমাদের কোনো পোস্ট কেউ দখল করতে পেরেছে। আমাদের 20 জন সেনা শহীদ হয়েছেন, কিন্তু তারা মরতেও যারা ভারত মাতার দিকে চোখ তুলে তাকিয়েছেন, ভারত মাতার দিকে, তাদেরকে উচিত শিক্ষা দিয়ে গিয়েছেন। এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ডিপ্লয়মেন্ট হোক, অ্যাকশন হোক, কাউন্টার অ্যাকশন হোক, আমাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য। অতনু, ধন্যবাদ কৃষাণ। এবং আজকের এই সর্বদল বৈঠকে একজোট 20টি দলের অধিকাংশ দলই, 20টি বিরোধী দল, তারা সরকারের পাশে, নরেন্দ্র মোদী সরকারের পাশেই থাকবে বলেছে। কিন্তু একমাত্র উল্টো সুর কংগ্রেসের। সর্বদল বৈঠকের আগেও বেশ কিছু প্রশ্ন ছিল কংগ্রেসের এবং আজ সোনিয়া গান্ধী এই বৈঠকে ছিলেন। সোনিয়া গান্ধী বেশ কিছু প্রশ্ন তুলেছেন, আমরা একবার দেখে নেব সোনিয়া গান্ধী কি বলেছেন। লাদাখ নিয়ে সরকারের সঙ্গে সব দল থাকলেও সোনিয়া গান্ধীর বক্তব্য, লাদাখ নিয়ে আমরা এখনো অন্ধকারে। চীনা সেনা লাদাখে কবে ঢুকলো এই প্রশ্ন তুলেছেন আজ সর্বদল বৈঠকে সোনিয়া গান্ধী। 5ই মে লাদাখে ঢুকেছে নাকি তারও আগে জানতে চেয়েছেন কংগ্রেস সভানেত্রী। এবং স্যাটেলাইট চিত্রে কি কিছু বোঝা যায়নি প্রশ্ন তুলেছেন, জানতে চেয়েছেন গোয়েন্দারা কি কিছুই টের পাননি। কংগ্রেসের কাছে দেশের স্বার্থ সবার উপরে জানাতে বলেননি সোনিয়া গান্ধী। এবং লাদাখ নিয়ে আমরা এখনো অন্ধকারে, সোনিয়া গান্ধীর বক্তব্য। বামেরা কি বলেছেন আজ? সীতারাম ইয়েচুরি সিপিএম এর সাধারণ সম্পাদক পঞ্চশীল নীতি পালনের পক্ষেই মত দিয়েছেন। চীনের নিন্দা করতে চায়নি বামেরা, পঞ্চশীল নীতি পালনের পক্ষেই মত বামেদের। নীতিশ কুমার জেডিইউ প্রধান জানিয়েছেন আমরা সকলে একজোট, আজকের এই সর্বদল বৈঠকে জানিয়েছেন। এবং তারাও কেন্দ্রের পাশে দাঁড়াচ্ছেন জানিয়ে দিয়েছেন।
দেশ জুড়ে চীনের বিরুদ্ধে জনরোষ এবং সবাই একজোট। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাদাখ প্রশ্নে তৃণমূল সরকারের পাশে আছে জানাতে বলেননি এবং চীনের কাছে আমরা মাথা নোয়াবো না আজকে সর্বদল বৈঠকে জানিয়েছেন। জওয়ানদের পিছনে আমরা একজোট। চীনে গণতন্ত্র নেই, একনায়কতন্ত্র চলে সেখানে। ভারত জিতবে, চীন হারবে। সরাসরি সৌরভ গুহ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, কি জানা যাচ্ছে আছে তৃণমূলের স্ট্যান্ড, তৃণমূলের অবস্থান? মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন, কি জানিয়েছেন সর্বদল বৈঠকে? দেখো, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এটা রাজনীতির, ঘরোয়া রাজনীতির সময় নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আন্তর্জাতিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যখন ভারত চীন সীমান্ত উত্তপ্ত, সেই সময় সর্বতোভাবেই তার দল কেন্দ্রের পাশে আছে, যে কোনো ধরনের রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে। আজকে সর্বদল বৈঠকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি কিন্তু সর্বতোভাবে যে দেশের সেনা এবং কেন্দ্রের পাশে তার দল রয়েছে সে কথা তিনি জানিয়ে এসেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে চীনে গণতন্ত্র নেই, ভারতবর্ষের সব থেকে বড় সম্পদ তার গণতন্ত্র, চীন যা খুশি করতে পারে। এক্ষেত্রে দাঁড়িয়ে সর্বতোভাবে দেশের পাশে, দেশের সংহতির পাশে এবং এককাট্টা হয়ে চলার ডাক তিনি আজকের এই সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে দিয়েছেন। সামগ্রিকভাবে আজকে কিন্তু যে 20টি দল, আঞ্চলিক দল যারা প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সর্বদল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু সারা বছরই রাজনীতির প্রশ্নে অনেকেই বিজেপির ভিন্ন শিবিরে বিলং করেন, কিন্তু আজকে সর্বতোভাবে এই সমস্ত দল যে দেশের পাশে আছে, প্রধানমন্ত্রী এবং সরকারের পাশে আছে, মোটের উপর এই বার্তাটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। ধন্যবাদ সৌরভ। এবং আপনাদের জানিয়ে রাখতে চাইবো, আমরা আপনাদের দেখিয়েছিলাম আজ সর্বদল বৈঠকের আগে থেকেই কংগ্রেস খোঁচা দিয়ে চলেছে সরকারকে। রাহুল গান্ধীর টুইট ছিল, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করে লিখেছিলেন, সরকার কি ঘুমোচ্ছিল, না হলে এই পরিস্থিতি কেমন হলো। পাল্টা খোঁচা দিয়েছে পদ্ম শিবিরও। কংগ্রেস আমলে কি হয়েছিল সে প্রশ্ন উঠে এলো। লাদাখে চীনের হামলায় 20 জন ভারতীয় সেনার শহীদ। এর জন্য মোদী সরকারকেই কাঠগড়ায় তুলছে কংগ্রেস। শুক্রবার রাহুল গান্ধীর টুইট। এটা পরিষ্কার হয়ে গিয়েছে, পরিকল্পনা করেই গালওয়ানে হামলা চালায় চীন। ভারত সরকার ঘুমোচ্ছিল এবং সমস্যার কথা মানতেই চায়নি। জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছে শহীদ জওয়ানদের। গত মে মাসের শুরু থেকে লাদাখে ভারত চীন সংঘাতের আবহ। তখন থেকেই সরব রাহুল গান্ধী বারবার প্রশ্ন তুলেছেন, লাদাখে চীন কি ভারতীয় ভূখণ্ডের অংশ দখল করে নিয়েছে? পাল্টা জবাব দেয় বিজেপিও। তাদের প্রশ্ন, কংগ্রেসের আমলে কি হয়েছিল? গেরুয়া শিবিরের হয়ে আসরে নামেন লাদাখের 35 বছর বয়সী বিজেপি সাংসদ জেমিয়াং শেরিং নামগেল। টুইটারে তিনি রাহুলকে মনে করিয়ে দেন কংগ্রেসের আমলে কি হয়েছিল। লেখেন, হ্যাঁ, চীন এই এলাকাগুলি দখল করেছে। 1962 সালে কংগ্রেস জামানায় 37,244 বর্গ কিলোমিটার দখল করে চীন, সেটাই আকসাই চীন। 2008 সালে ইউপিএ জামানায় টিয়া প্যাংনাক এবং 250 কিলোমিটার দীর্ঘ চাপসিক উপত্যকা দখল করে চীন। 2008 সালেই ডেমজক এলাকায় জোরাওয়ার্ট দুর্গ ভেঙে দেয় পিপলস লিবারেশন আর্মি। তারপর 2012 সালে সেখানে নজরদারি পয়েন্ট তৈরি করে চীন। 13টি পাকা বাড়ি তৈরি করে নিউ ডেমজক নামে কলোনিও বানিয়ে ফেলেছে চীন। আবার 2008 থেকে 9 সালে ইউপিএ জামানাতেই ডুমটি ও জেমজকের মাঝে প্রাচীন বাণিজ্য কেন্দ্র ডুমচেলে ভারতের হাতছাড়া হয়। কূটনৈতিক মহলের মতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পরিকাঠামো তৈরি করাতেই চাপে পড়ে গিয়েছে চীন, তাই তারা এবার এতটা আগ্রাসী। এ নিয়েও কংগ্রেসকে বিঁধছে বিজেপি। তাদের দাবি, কংগ্রেসের আমলে যদি সীমান্তে পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া হতো তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। নিউজ 18 বাংলা। जल थल नभ में हमारी सेनाओं को देश की रक्षा के लिए जो करना है वो कर रही है। आज हमारे पास ये कैपेबिलिटी है कि कोई भी हमारी 1 इंच जमीन की तरफ आंख उठाकर भी नहीं देख सकता। आज भारत की सेनाएं हर सेक्टर में एक साथ मूव करने में पूरी तरह सक्षम है।
ऐसे में हमने जहां एक तरफ सेना को अपने स्तर पर उचित कदम उठाने की छूट दी है, वहीं दूसरी तरफ डिप्लोमेटिक माध्यमों से भी चीन को अपनी बात दो टूक स्पष्ट कर दी है। भारत पीस और फ्रेंडशिप चाहता है, लेकिन अपनी सॉवरेनिटी की रक्षा हमारे लिए सर्वोपरि है और आप सबने भी इसी भाव को प्रकट किया है। साथियों, बीते 5 वर्षों में देश ने अपनी सीमाओं को सुरक्षित करने के लिए बॉर्डर एरिया में इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट को प्राथमिकता दी है। हमारी सेनाओं की दूसरी आवश्यकताओं जैसे फाइटर प्लेन्स, आधुनिक हेलीकॉप्टर, मिसाइल डिफेंस सिस्टम आदि पर भी हमने बहुत बल दिया है। नए बने हुए इंफ्रास्ट्रक्चर की वजह से खासकर एलएसी में अब हमारी पेट्रोलिंग की कैपेसिटी भी बढ़ गई है। पेट्रोलिंग बढ़ने की वजह से अब सतर्कता बढ़ी है और एलएसी पर हो रही गतिविधियों के बारे में भी समय पर पता चल रहा है। जिन क्षेत्रों पर पहले बहुत नजर नहीं रहती थी, अब वहां भी हमारे जवान अच्छी तरह से मॉनिटर कर पा रहे हैं, रिस्पॉन्ड भी कर पा रहे हैं। अब तक जिनको कोई पूछता नहीं था, कोई रोकता टोकता नहीं था, अब हमारे जवान डगर डगर पर उन्हें रोकते हैं, उन्हें टोकते हैं। बेहतर हो रहे इंफ्रास्ट्रक्चर से कि हमारे जवान जो उस कठिन परिस्थिति में वहां तैनात रहते हैं, उन्हें साजो सामान पहुंचाने में आसानी हुई है। साथियों, राष्ट्रहित, देशवासियों का हित हमेशा हम सभी की सर्वोच्च प्राथमिकता रही है। चाहे ट्रेड हो, कनेक्टिविटी हो, काउंटर टेररिज्म हो, भारत ने कभी किसी बाहरी दबाव को स्वीकार नहीं किया है। राष्ट्रीय सुरक्षा के लिए जो भी जरूरी कार्य है, जो भी जरूरी इंफ्रास्ट्रक्चर का निर्माण है, उसे इसी तरह तेज गति से आगे भी किया जाता रहेगा। मैं आप सभी को, सभी राजनीतिक दलों को फिर से आश्वस्त करता हूं कि हमारी सेनाएं सीमाओं की रक्षा करने में पूरी तरह सक्षम है। हमने उन्हें यथोचित कार्रवाई के लिए पूरी छूट दी हुई है। आप सभी ने इस बैठक के लिए अपना समय दिया, अपने मूल्यवान सुझाव दिए। इसके लिए मैं सभी दलों का, आप सभी नेतृत्वगण का हृदय से बहुत बहुत आभार व्यक्त करता हूं और आपके सुझाव आगे की रणनीति में बहुत लाभकर्ता होंगे, ये मुझे पूरा विश्वास है। मैं फिर एक बार इस एकता का संदेश देने में आप जो बढ़ चढ़ करके आगे आए हैं, वे सेना का मोरल तो बढ़ाएगा, देश के लोगों की हिम्मत बढ़ाएगा, लेकिन दुनिया को भी जो संदेश जाना चाहिए वो पहुंचेगा।
और इसलिए आज की मीटिंग में आपकी सकारात्मक भूमिका का बहुत मूल्य है, उसका बहुत ऐतिहासिक महत्व है और इसलिए भी आप सभी अभिनंदन के अधिकारी हैं। मैं फिर एक बार आप सबका धन्यवाद करता हूं। नमस्कार। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সীমান্তে সেনা তৈরি রয়েছে, তারই এক ঝলক যেন দেখা গেল আজ লাদাখের সীমান্তে। সেখানে দেখা গেল বায়ুসেনা চক্কর কাটছে, বায়ুসেনার বিমান, এবং দেখা গেল বোফোর্স কামান এবং একটা সাজো রব। লের আকাশে MiG-29 এর গর্জন, আকাশে চক্কর অ্যাডভান্স অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাশে, সীমান্তের পথে সারি সারি বোফোর্স, চীন সীমান্তে ভারতের শক্তি প্রদর্শন। গালওয়ানে সেনার রক্ত ঝরার পর লাদাখ সীমান্তে পাল্টা প্রস্তুতি শুরু করেছে ভারত। শুধু প্রস্তুতি নয়, এবার যে কোনো রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকে। চীনের চোখে চোখ রেখে সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। বেজিং এর অস্ত্রেই বেজিংকে ঘায়েল করার কৌশল কষেছে ভারত। শুক্রবার সকাল থেকেই লের আকাশে উঠছে বায়ুসেনার যুদ্ধ বিমান, আকাশে উঠছে অ্যাপাশে অ্যাটাক হেলিকপ্টার, সীমান্তে নজরদারি চালাচ্ছে নৌসেনার P-8 বিমানও। কপ্টার যুদ্ধ বিমানের আড়ালেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পৌঁছে যাচ্ছে সেনার রসদ ও সরঞ্জাম। লে ও শ্রীনগর সেনাঘাঁটি থেকে রসদ নিয়ে উড়ে যাচ্ছে IL-76 কার্গো বিমান। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রসদ পৌঁছে দিচ্ছে চিনুক হেলিকপ্টারও। আকাশে যখন এয়ার ডমিনেন্স চলছে, সড়ক পথেও তখন জোর বাড়াচ্ছে সেনা। के लिए आर्मी की मूवमेंट हो गई है और ऐसे में जो हजारों आर्मी के जो ट्रक है और तोपों से भरी जो गाड़ियां हैं, आर्मी जो है ले की तरफ मूवमेंट कर चुकी है। और इसके साथ जो अगर बात करें तो साजो सामान के साथ आर्मी ले की तरफ मूवमेंट कर रही है। This is one of the contingency that the army is aware of, and that particular contingency is being taken, and whatever actions are required to be done are being taken. তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের ভিত্তিতে সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারত। তার প্রস্তুতি খতিয়ে দেখতে 17 জুন লে বিমান ঘাঁটি পরিদর্শন করেন বায়ুসেনা প্রধান RKS ভাদৌরিয়া। 18 জুন শ্রীনগর বিমান ঘাঁটি পরিদর্শন করেন তিনি। পূর্ব লাদাখের সবচেয়ে কাছে রয়েছে এই বিমান ঘাঁটি, তাই এই দুই বিমান ঘাঁটি থেকে হামলা চালানো বায়ুসেনার পক্ষে সবচেয়ে সুবিধাজনক। 14,000-15,000 ফিটের লড়াই এটা, এখানে অক্সিজেন কম এবং এইখানে আমাদের একটু দ্রুত সৈন্য মুভমেন্ট যে করতে পারবে সে জিতবে। 15 জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় পেট্রোলিং পয়েন্ট 14 এর কাছে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও চীনের সেনা। সংঘর্ষে কর্নেল সহ 20 জন ভারতীয় জওয়ান শহীদ হন, তবে গালওয়ানে মারতে মারতে প্রাণ হারান ভারতীয় জওয়ানরা। সেনা সূত্রে খবর, সংঘর্ষে 3 অফিসার সহ 13 চীনা সেনাকে খতম করেন ভারতীয় জওয়ানরা। খতম 3 সেনা অফিসারের মধ্যে একজন কর্নেল। আহত হয়েছে চীনের আরো 30 সেনা জওয়ান। এই ভারত 62-র ভারত নয়, 2020-র ভারত বিনা যুদ্ধে চীনকে এক চিলতে জমিও ছাড়বে না। সীমান্তে শক্তি বাড়িয়ে বেইজিংয়ে এই বার্তাই পাঠাতে চাইছে নয়াদিল্লি। নিউজ 18 বাংলা। এখন চীনা সেনার এই তৎপরতা কেন? কারণ গালওয়ান নদীর উপর একটা বেইলি ব্রিজ, যে ব্রিজের জন্য নিয়ন্ত্রণ রেখা বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে সেনারা রয়েছেন তাদের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে, যেটা নিয়ে যথেষ্ট আপত্তি চীনের। সেই নিয়ন্ত্রণ রেখায় পৌঁছানোর জন্য বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পৌঁছানোর জন্য গালওয়ান নদীর উপর বেইলি ব্রিজ, তা কিন্তু ভারতীয় সেনা তৈরি করেই ফেলেছে। 60 মিটার লম্বা বেইলি ব্রিজ, এই ব্রিজে এখন চীনের রক্তচাপ বাড়াচ্ছে। ভারতীয় সেনার দাবি, পূর্ব লাদাখে গালওয়ান নদীর ওপর তৈরি হয়ে গিয়েছে বেইলি ব্রিজ। উপগ্রহ চিত্রে যা স্পষ্ট। বেইলি ব্রিজ তৈরি হওয়ায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছ পর্যন্ত সহজেই যাতায়াত করতে পারবে ভারত। DSDBO রোড অর্থাৎ ডারবুক শায়ক দৌলতবাগ ওল্ডি রাস্তার নিরাপত্তাও নিশ্চিত হবে। 255 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা তৈরি নিয়েই চীনের সঙ্গে বিবাদ।
সোমবার রাতে লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনা, ঝরেছে রক্ত। সেনার এক শীর্ষ কর্তার দাবি, বৃহস্পতিবারই এই ব্রিজ তৈরির কাজ শেষ হয়ে গেছে। সংঘর্ষ হলেও ব্রিজ তৈরির কাজ কিন্তু বন্ধ হয়নি। শায়ক গালওয়ান নদীর সঙ্গমের 3 কিলোমিটার পূর্ব দিকে এই ব্রিজ। গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট 14 বেলি ব্রিজ থেকে 2 কিলোমিটার পূর্বে। এই 14 পয়েন্টেই সোমবার রাতে ভারত চীন সংঘর্ষ হয়। যে বেলি ব্রিজটা তৈরি করা হয়েছে, যে এই যে গালওয়ান রিভারটা নেমে আসছে, এখানে একটা কনফ্লুয়েন্স তৈরি হচ্ছে শায়ক রিভারের সাথে। এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার টু দি ইস্ট এখানে ব্রিজটা তৈরি হয়েছে, যেটা আমাদের আগে ফুট ব্রিজ ছিল, সেটা এখন একটা বেলি ব্রিজ, 4 টিয়ার বেলি ব্রিজ তৈরি হয়েছে, অলমোস্ট 60 মিটার লং, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 180 ফিট। তো এই ব্রিজটাতে এখন গাড়ি যাওয়া আসা, মিলিটারি ভেহিকলস মুভমেন্ট উইল বিকাম ইজি। আর এই ব্রিজটার জন্যই এই যে রাস্তাটা যেটা যাচ্ছে ডিবিওতে গিয়ে শেষ হচ্ছে, এই রাস্তাটা 255 কিলোমিটার লং রোড, এটাকে মেনটেন করতে আমাদের ইন্ডিয়ান আর্মির খুব সুবিধা হয়, জাস্ট বিকজ অফ দিস ব্রিজ। এবং এই ব্রিজটা কিছুতেই চায় না যে এই ব্রিজটা এখানে তৈরি হোক। বেলি ব্রিজ তৈরি হওয়ায় সহজেই গালওয়ান নদীর উপর দিয়ে ভারতীয় সেনা যানবাহন নিয়ে যাতায়াত করতে পারবে। রক্তক্ষয়ী সংঘর্ষের পরেও ভারতের ব্রিজ তৈরিতে সাফল্য ভালো চোখে দেখছে না ড্রাগনের দেশ। তাই সীমান্তে বেড়েছে চীনা সেনার তৎপরতা, বেড়েছে বাংকারও। জবাব দিতে তৈরি ভারতীয় জওয়ানরাও। স্যাটেলাইট ইমেজে বন্দী হয়েছে সবই। নিউজ 18 বাংলা। চীনা সেনার এই তৎপরতা কিরকম? না কেউ আঙুল তুললেই পাল্টা নেকড়ের মতো তার দিকে তেড়ে যাওয়া, যাকে বলে উলফ ওয়ারিয়র। 2015 সালে চীনে মুক্তি পায় উলফ ওয়ারিয়র ফিল্ম। 2017 সালে পার্ট 2 ফিল্মের ট্যাগলাইন, 1000 মাইল দূরে থাকলেও চীনের সঙ্গে বাড়াবাড়ি করলে ফল ভুগতে হবে। দেশকে বাঁচাতে যেন চীনা র্যাম্বো, জাতীয়তাবাদের আবেগে ভরপুর। চীনের বিদেশ নীতিতেও এখন সেই উলফ ওয়ারিয়র নীতি। বেজিং এর দিকে আঙুল উঠলেই নেকড়ে যেন তেড়ে যায়। চীনের সমালোচনা হলেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুন ইং এবং ঝাও লিজিয়ান টুইটারে পাল্টা তোপ দাগতে শুরু করেন। করোনা নিয়ে বারবার চীনের দিকে আঙুল উঠেছে, তার পরিপ্রেক্ষিতে গত 20 মার্চ ঝাও লেখেন, কেউ যদি মনে করেন চীনের তৈরি মাস্ক ও গাউন খারাপ, তাহলে না পড়লেই হয়। এর আগে 12 মার্চ চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র দাবি করেন, মার্কিন সেনাই হয়তো ইউহানে করোনা এনেছে। কূটনৈতিক মহলের একাংশের মতে চীন কিন্তু হঠাৎ করেই এমন হুঙ্কার দেওয়ার নীতি নেয়নি। 2010 সাল থেকে চীনের জিডিপি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হওয়ার পর থেকেই বেইজিং এর দাদাগিরির শুরু। তখন থেকেই বেইজিং এর উলফ ওয়ারিয়র নীতি। এই নীতিতে শুধুই জাতীয়তাবাদের জিগির তুলে হুঙ্কার, কেউ কিছু বললেই তাকে পাল্টা। দেশবাসীর কাছে চীনের কমিউনিস্ট সরকার যেন র্যাম্বো। উলফ ওয়ারিয়র নীতিকে সামনে রেখে চীন সরকার দেখাতে চায় বেইজিং এর ফাইটিং স্পিরিট কতটা। শুধু মুখে নয়, কাজেও আগ্রাসী চীন। লাদাখে ভারতীয় সেনার ওপর হামলা, তাইওয়ানকে রক্তচক্ষু, হংকংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। এ যেন র্যাম্বো চীনের দাদাগিরি, উলফ ওয়ারিয়র নীতি। নিউজ 18। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, সীমান্তে অতন্দ্র প্রহরায় থাকতেন ওরা। কিন্তু চীনের এই উলফ ওয়ারিয়র নীতি তাদের প্রাণ কেড়ে নিল। 20 জন শহীদ হয়েছেন, তাদের মধ্যে একজন রাজেশ ওরাও। আজ বীরভূমের মোহাম্মদ বাজার, আজ কেন, যেদিন খবর পেয়েছিল সেদিন থেকেই অপেক্ষায় ছিল কখন একবার ঘরের ছেলেকে দেখবে। শহীদ রাজেশ ওরাংয়ের দেহ আজ গ্রামে এসে পৌঁছলো এবং শেষ বিদায় জানানো হলো গান স্যালুট দিয়ে। जो तेरे लिए सादर्द से महफूज रहे, तेरी याद में सदा चाहे जान मेरी ये रहे न रहे। শুক্রবার ভোর 6টায় অ্যাম্বুলেন্সে করে কফিনবন্দি রাজেশকে নিয়ে মোহাম্মদ বাজারে বাড়ির দিকে রওনা দেন সতীর্থরা। বৃষ্টি উপেক্ষা করে ইলাম বাজারে বহু মানুষ শহীদকে শেষ শ্রদ্ধা জানান। রাজেশের দেহ বার করা হচ্ছে, লেখাই আছে, দেখা যাচ্ছে যে রাজেশ ওরাং এবং তার সহকর্মীরা তারা কিন্তু রাজেশের দেহকে কাঁধে নিয়েছে এবং সেই কাঁধে নিয়ে নিয়ন্ত্রণে কিন্তু সেই রাজেশের দেহ যাচ্ছে।
জাতীয় সড়ক ধরে এগোতে থাকে গাড়ি, পেছনে বীরভূম জেলা পুলিশের বিশাল কনভয়। শেষ যাত্রায় মানুষের আবেগে মাঝে মাঝেই থমকে যায় সেনার গাড়ি। সকাল 9:30, অপেক্ষার অবসান, আবেগের বিস্ফোরণ। ঠিক এই মুহূর্তে কিন্তু বীরভূমে এসে পৌঁছেছে রাজেশ ওরাংয়ের সেই কফিনবন্দি নিথর দেহ। দেখা যাচ্ছে ব্যাচ নাম্বার 429567 এবং র্যাঙ্ক সিপাহী উইদিন ব্র্যাকেট জিডি। ভিড়ের মধ্যে দিয়ে গ্রামে ঢোকেন রাজেশ, বীরের মতোই প্রতিবার হেঁটে এসেছেন। এবার এলেন সববাহী সকলে। গোটা বেলগড়িয়া গ্রাম তখন ভেঙে পড়েছে। গাড়িতেই ছেলের সঙ্গে দেখা করতে এলেন বাবা, মা, বোন, অন্যের কাঁধে ভর দিয়ে। বেজে ওঠে সেনার বিউগল। রাজেশের কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় অস্থায়ী মঞ্চে, দেওয়া হয় গার্ড অব অনার। সেখানেই শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা। মায়ের হাহাকার, বাবার গোঙানি, বোনের বুক ফাটা চিৎকার চিরে দিচ্ছিল নিস্তব্ধতা। একটা সময় অসুস্থ হয়ে পড়েন বাবা মা। পরের গন্তব্য চিরচেনা সেই ঠিকানা, যেখান থেকে 2 মাস আগে বেরিয়েছিলেন রাজেশ। আত্মীয় পরিজনের মাঝে শেষ বিশ্রাম। ভারতীয় সেনা কিন্তু হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে এবং সেখানে কিন্তু আর এই বাড়ির মধ্যেই কিন্তু ইতিমধ্যেই যে বাড়ি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু রাজেশ শায়িত আছে এবং এই মুহূর্তটা কিন্তু রাজেশের একদম আত্মীয় পরিজনদের। সব শেষে বাড়ির পাশে সমাধিক্ষেত্রে সেনার গান স্যালিউটের মধ্যে দিয়ে সমাধিস্থ করা হয় রাজেশকে। নিজের গ্রামেই নিশ্চিন্তে চিরনিদ্রায় গেলেন বীর শহীদ। যতদিন দেশপ্রেমের ইতিহাস থাকবে, যতদিন ভারতের ইতিহাসে শহীদ বীরদের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে, ততদিন দেশবাসীর স্মৃতিতে অক্ষত হয়ে থাকবেন, অমর হয়ে থাকবেন বীরভূমের মোহাম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামে রাজেশ ওরাং। শহীদ রাজেশ ওরাংয়ের শেষ ব্যবহৃত ইউনিফর্ম, টুপি, মেডেল তুলে দেওয়া হলো তার পরিবারের হাতে। শহীদের দেহ যে পোশাকে ঢাকা ছিল, সেই জাতীয় পতাকাও তুলে দেওয়া হয় পরিবারের হাতে। রাজেশ ওরাং কিন্তু আত্মবলিদানটা বোধহয় অমর হয়ে থাকবে এই কীর্তিতে। ভারতের জাতীয় পতাকা সঙ্গে রাজেশের ব্যবহৃত কোমরবন্ধ, টুপি এবং 4টি মেডেল রয়েছে এখানে। 4টি রেজিমেন্টে কাজ করেছেন রাজেশ, সেই কারণে জম্মু কাশ্মীরে লেহ লাদাখ সহ 4টি মেডেল এবং একই সঙ্গে ভারতের জাতীয় পতাকা, কোমরবন্ধ এবং টুপি তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে। রাজ্য রাজনীতির খবরে নজর রাখা যাক। তার কারণ দাঁতনে বিজেপি কর্মীর খুন নিয়ে টুইট করতে গিয়ে দিলীপ ঘোষ লেখেন, বদলাও হবে, বদলও হবে। জানিয়ে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম, যে ডাকাতরা, জঙ্গিরা তারাই তো বদলার কথা বলেন। পাল্টা খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ সিন্ডিকেট কাটমানি নিয়ে। বদলাও হবে, বদলও হবে। বৃহস্পতিবার রাত থেকেই বিজেপির রাজ্য সভাপতির টুইটার হ্যান্ডেলে জলজল করছে এই কথাটা। কার থেকে বদলা, বদলই বা কিসের? ঠিক আগের টুইটেই তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূলের রাজনৈতিক হিংসার হিংস্র মুখ, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মী পবন জানার খুন। বুধবার বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের 6 নম্বর চক ইসমাইলপুর গ্রাম। অভিযোগ, বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে বাধা দেয় তৃণমূল, রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। হামলায় গুরুতর জখম হন বিজেপি কর্মী পবন জানা। পরে কলকাতার বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তৃণমূল অস্বীকার করলেও শাসক দলের দিকেই খুনের অভিযোগ আনে গেরুয়া শিবির। এই ঘটনার প্রেক্ষিতেই দিলীপের বদলার টুইট। যে সরকার এখন আছে তারা একটা স্লোগান দিয়েছিল, বদলা নয় বদল চাই, কিন্তু তাদের মতো প্রতিহিংসা আর হিংসা এর আগে আমাদের বাংলা ইতিহাসে কেউ করেনি। তো এই ধরনের একরকম বলবো, এরকম করবো, এরকম নয়, কিন্তু আমাদের উপর যে হিংসার বন্যা বয়ে যাচ্ছে, এই ঘটনাগুলো মানুষ দেখছে। অপরিসীম হিংসা আর যারা করছে সেই সমাজ বিরোধীদের প্রতি বদলা নিতেই হবে, তা নাহলে সমাজ আমাদের ক্ষমা করবে না। না, আমি এটা প্রথমবার বলিনি, আমি আগেও বলেছি আমরা বদলাও নেবো, বদলও নেবো।
দিলীপের টুইটকে কেন্দ্র করেই নতুন করে দরজায় জড়িয়েছে রাজ্য রাজনীতির যুযুধান দুই পক্ষ। বদলার কথা কারা বলে? সম্বলে যারা ডাকাত তারা বলে বদলা, যারা টেররিস্ট তারা বলে বদলার কথা। বদলা মানে মানুষকে মেরে বদলা, এগুলো যারা বলেন তারা তালিবান। উনি স্বল্প বুদ্ধি স্বল্প দৃষ্টি লোক, তাই উনি বদলা এবং বদলের কথা বলেছেন। কোনোটাই হবে না। বদলা চাই মানে তো হিংসার কথা বলা, সেটা উনি হিংসাত্মক রাজনীতি করলে সরকার তার ব্যবস্থা নেবে, আর বদল কখনোই হবে না, ওটা ওদের স্বপ্নই থেকে যাবে। সন্ত্রাস কাটমানি সিন্ডিকেট, তৃণমূলকে জবাব দিতে একের পর এক প্রসঙ্গ খুঁচিয়ে তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। উনি বাংলা সংস্কৃতির কথা বলছেন। কোন সংস্কৃতি? বম বন্ধ, কাটমানি, সিন্ডিকেট রাজ সংস্কৃতির কথা বলছেন। এই যে ওনারা নিয়ে এসছেন আজকে পশ্চিমবাংলায় খুন রাজধানীর সংস্কৃতির কথা বলছেন। আর সৌগত বাবু কি বকধার্মিক হয়েছেন? এখন আমাদের 103 জন কর্মী খুন হয়েছে, আর ওনাদের মতো আমরা চালাকি করি না। বললেন বদলের কথা আর নিচ্ছেন বদলা। করোনা, লকডাউন, বেহাল অর্থনীতি, সীমান্তে উত্তেজনা, এসবের মধ্যেও বিজেপি তৃণমূল তরজা চলছেই। নিউজ 18 বাংলা। লকডাউনে বাড়তি স্কুল ফি কমানোর দাবিতে আজও স্কুলে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ দেখা গেল। সে বিক্ষোভ দেখা গেল জিডি বিড়লার সামনে, সে বিক্ষোভ দেখা গেল টালিগঞ্জে জিএসএস স্কুলের সামনে, সে বিক্ষোভ দেখা গেল সল্টলেকের হরিয়ানা বিদ্যা মন্দিরের সামনে, আবার জোকা ডিপিএস এর সামনে। লকডাউনের আগে থেকেই বন্ধ স্কুল, অনলাইনে চলছে ক্লাস, তবুও ট্রান্সপোর্ট, লাইব্রেরি, কম্পিউটার ফিজের জন্য অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে অভিভাবকদের। এই বাড়তি ফি কমানোর দাবিতেই কলকাতার স্কুলে স্কুলে বিক্ষোভ শুরু করেছেন অভিভাবকরা। 5 দিন পেরিয়ে যাওয়ার পরও জিডি বিড়লা স্কুলের সামনে কিন্তু অভিভাবকরা তারা অ্যাজিটেশন করে চলেছেন। তাদের যেটা দাবি, সেই দাবিটা স্পষ্ট। গত সোমবার যে দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন, তাদের বক্তব্য ছিল টিউশন ফি ছাড়া অতিরিক্ত ফি এই সময়, যেই সময় স্কুল বন্ধ, সেই সময় কেন নেওয়া হবে। আমাদের তো একটাই বক্তব্য, আমরা তো যুদ্ধ করতে বা মারপিট করতে আসিনি। আমরা, এটা আমার বাচ্চাদের স্কুল, সেখানে একটা বাচ্চা পড়াশোনা করতে আসবে, সেখানে আমরা জাস্ট বলছি যে আপনারা আমাদের সাথে বসুন। অতিরিক্ত ফি কমানোর দাবিতে শুক্রবার ডিপিএস জোকার সামনেও বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের অভিযোগ, বারে বারে যোগাযোগ করার চেষ্টা হলেও সাড়াই দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এই বছর থেকে ওরা স্কুলের ফিস বাড়িয়ে দিয়েছে, যেটা একদমই আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে দেওয়ার মতন অবস্থায় নেই। স্কুল বলছে পুরো ভাড়া, বাসের যে ভাড়া, একদিনের জন্য বাস আসেনি, কিন্তু বলছে পুরো বাসের ভাড়া দিতে হবে। এবং এইরকম অন্যায্য দাবি, আনজাস্টিফাইড ডিমান্ড স্কুল করে যাচ্ছে এবং আমাদের কোনো কথাই শুনতে রাজি নয়। ট্রান্সপোর্ট ফিস কেন নেবে? এত ট্রান্সপোর্ট নিয়ে ওরা করবে কি? এগুলো ঠিক নয়, এগুলো যেটা আমরা একদমই সাপোর্ট করছি। লকডাউনের টিউশন ফি ছাড়া অন্য কোনো খরচ বইতে নারাজ টালিগঞ্জের প্রতাপাদিত্য রোডের জিএসএস স্কুলের অভিভাবকরা। এই দাবি নিয়েই শুক্রবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান তারা। আমাদের দাবি হচ্ছে শুধু টিউশন ফি আমরা দিতে পারবো, এছাড়া কিচ্ছু আমরা দিতে পারবো না। শিক্ষা দপ্তরকে আমরা বলছি, দিদিকে আমরা বলছি, আমাদের মুখ্যমন্ত্রী দিদিকে বলছি যে আমাদেরকে একটু সাহায্য করুন, আমরা কিন্তু খুব কষ্টতে আছি। বিক্ষোভের একই ছবি সল্টলেকের হরিয়ানা বিদ্যা মন্দির স্কুলেও। অতিরিক্ত ফি কমানোর দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ফের বিক্ষোভ দেখান তারা। নিউজ 18 বাংলা। আর স্কুলে স্কুলে ফি নিয়ে এই বিক্ষোভের জেরে এবার সমস্যা মেটাতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে ক্রেতা সুরক্ষা দপ্তর। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, কিভাবে এই সমস্যার সমাধানের কথা ভাবছে ক্রেতা সুরক্ষা দপ্তর? দেখো, বিভিন্ন স্কুলের অভিভাবক ফোরামের তরফে রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের প্রসঙ্গ হিসেবে যেটা বলা হয়েছে যে টিউশন ফি ছাড়াও অন্যান্য ফি, যেমন ল্যাবরেটরি ফি, লাইব্রেরি ফি, পরিবহন ফি, এই একাধিক ফি নেওয়া হচ্ছে, যেগুলি এই লকডাউনের সময় কাজে
লাগানো যাচ্ছে না। অর্থাৎ যেই ফিগুলি নেওয়া হচ্ছে সেগুলি শুধুমাত্র স্কুল চললেই সেগুলি নেওয়া প্রয়োজন বলে মনে করেন অভিভাবক ফোরামের সদস্যরা, যার জন্য তারা ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতে ক্রেতা সুরক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনার পর যে স্কুলগুলির বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ এসছে সেই স্কুলগুলির কর্তৃপক্ষদের সঙ্গে আলোচনায় বসে পুরো পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করবে ক্রেতা সুরক্ষা দপ্তর। ধন্যবাদ সোমরাজ। ক্লাস 10 মানে পড়াশোনার ভীষণ চাপ, কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে, বাড়িতে যে স্মার্টফোন নেই। পরিবারের দাবি অবসাদে ভুগছিল, আর হাওড়ার বালির বাড়ি থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো। শিবানী সাউ বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়তো। 2021-এ মাধ্যমিক দেওয়ার কথা। মেধাবী ছাত্রী শিবানী লকডাউনের পর থেকে ঘরেই বন্দী। স্কুলের ক্লাস হচ্ছিল অনলাইনে। বৃহস্পতিবার সন্ধ্যে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, স্মার্টফোন না থাকায় অনলাইন ক্লাস করতে অসুবিধা হচ্ছিল, পড়াশোনা করতে পারছিল না শিবানী। তার জেরেই মানসিক অবসাদের শিকার। यही पढ़ाई के लेकर के 4 महीना में मोबाइल था, सब आदमी पढ़ लिख रहा था, टेंथ तक जाएंगे इसको फेल हो जाएगा, बस মানসিক একটু হতে পারে, কারণ মাঝে মাঝে মাথা গরম হতো, ই করতো, দাদাকে বলতে পড়াশোনা হচ্ছে না, হ্যাঁ লেখাপড়াটা বলতো যে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। এখন ঘরে ঘরে স্মার্টফোন, তাহলে কেন ছাত্রীর বাড়িতে তা ছিল না? ছাত্রীর বাবা বালিতে প্রাইভেট গাড়ি চালান। শিবানীরা আসলে বিহারের সমস্তিপুরের বাসিন্দা। পারিবারিক কাজে বিহারের বাড়িতে যান ছাত্রীর মা বাবা। ছাত্রীর বাবার কাছে স্মার্টফোন আছে, কিন্তু লকডাউনের জেরে বিহারের বাড়িতেই আটকে পড়েন। দাদার সঙ্গে বালির বাড়িতে থাকতো ছাত্রী। অনলাইন ক্লাসের জন্য বাবাকে স্মার্টফোন কিনে দিতে বলে। বাবার টাকা পাঠানোর কথা থাকলেও তার হয়নি। वो बात कुछ दिनों से बात नहीं कर रही थी, उसको एग्जाम्स का टेंशन था, उसका पढ़ाई नहीं हो रहा था, बोला मैं 10 में फेल हो जाऊंगा। স্মার্টফোন না থাকায় যে মেয়ের জীবন চলে যাবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি সাউ পরিবার। মেয়ের অস্বাভাবিক মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের করেনি পরিবার। বালি থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাড়ির ছাদে গলায় তার পেঁচানো অবস্থায় পড়েছিল নিথর দেহ। ঠাকুরিয়ায় পালিত বালকের রহস্য মৃত্যু। পালিত যে পরিবার, সেই পরিবারের দাবি অবশ্য আত্মহত্যা, কিন্তু খুনের মামলা রুজু করেছে। অকুস্থল ঠাকুরিয়া স্টেশন রোডের একটি বাড়ির ছাদ। ওই ছাদ থেকেই শিশুর দেহ উদ্ধার, গলায় তার পেঁচানো, শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। এটা ছিল বুধবার দুপুরের ঘটনা। বৃহস্পতিবার রাতে জানিয়ে ঠাকুরিয়া ব্রিজের কাছে তুলকালাম ঘটে যায়। মৃত শিশুটি ছিল বিশ্বাস পরিবারের পালিত সন্তান, নাম সানি। গত 7 বছর ধরে সে ঠাকুরিয়ায় বিশ্বাস পরিবারের সঙ্গেই থাকত। তাহলে হঠাৎ কি ঘটল? কেন এই অস্বাভাবিক মৃত্যু? এ কি খুন না আত্মহত্যা? 10 বছরের এক নাবালক কেনই বা আত্মহত্যা করবে? ঢাকুরিয়ায় তপতি বিশ্বাসের বাড়িতে পরিচারকের কাজ করতেন বালকের ঠাকুমা। 2013 সালে শিশুকে দেখভালের দায়িত্ব নেন তপতি বিশ্বাস। শিশুকে স্কুলে ভর্তি করিয়ে দেন তপতি বিশ্বাস ও তার ছেলে সঞ্জীব বিশ্বাস। অভিযোগ, 2017 সালে সঞ্জীবের বিয়ে হওয়ার পরেই অশান্তির শুরু। বালক অত্যন্ত দুরন্ত হওয়ায় বৌমা শম্পা তা সহ্য করতে পারতেন না। সঞ্জীব ও শম্পার 2 সন্তান হওয়ার পর বালকের উপর শারীরিক অত্যাচারের অভিযোগ। এই বাড়ির ঠিক উপরে একটি ঘর রয়েছে, ছোট্ট একটা চিলেকুঠি রয়েছে, সেই চিলেকুঠিতে ছেলেটির মৃতদেহ পাওয়া যায়। অনেকেই দাবি করছেন ছেলেটিকে খুন করা হয়েছে, আবার কেউ কেউ বলছেন ছেলেটি আত্মহত্যা করেছে। নিহত সানির বাবার অভিযোগ, বুধবার রাতে ফোন আসে, জানানো হয় বালক আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দেহের পাশে রহস্যজনকভাবে পড়ে কাপ চামচ, কাপে দুধের অস্তিত্ব পাওয়া গেছে। এখানেই প্রশ্ন, মৃতদেহের পাশে দুধের কাপ কেন? অভিযোগ, মারধর করে কিছু খাইয়ে খুন করা হয়েছে বালককে। দেখছি আমার ছেলে ওখানে পড়ে রয়েছে, মালিক একটা চামচ একটা গেলাস, ওরা বলছে তোর ছেলে গলায় দড়ি দিয়েছে। কেন আমার ছেলে যদি গলায় দেয়, গলায় একটা দাগ থাকবে, গলায় কোনো দাগ নেই, খালি এখানে ফাটা, গায়ে দাগ, এখানে কি মালিক?
সানির মায়ের দাবি তার সন্তানকে খুন করা হয়েছে। বিশ্বাস বাড়ির বৌমা শম্পার দিকেই তার সন্দেহ। অভিযোগ, বুধবার বালককে বেধড়ক মারধর করেন অভিযুক্ত শম্পা, তারপরেই শ্বাসরোধ করে খুন করা হয়। চুলের মুঠি ধরে ওকে দরজায় মেরেছে, এই রগে লেগেছে, এই রগে লেগেছে। শম্পা বিশ্বাস ওপরে নিয়ে গিয়ে টানতে টানতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে শম্পা বিশ্বাস ঝুলিয়েছে, পাইপ দিয়ে টেনে টেনে করে ঝুলিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ময়নাতদন্তে রিপোর্টে গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে মৃত্যুর প্রমাণ মিলেছে। অনুমান আত্মহত্যাই করেছে বালক। তবে বালকের মায়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল নিউজ 18 বাংলা, কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা।